প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস মেজর 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মধ্যযুগের ইউরোপের অর্থনৈতিক বিকাশে গিল্ডগুলির ভূমিকা লেখো। মধ্যযুগীয় অর্থনীতিতে বিভিন্ন শ্রেণীর কারিগর ও ব্যবসায়ীদের দ্বারা গঠিত গিল্ড বা বণিক সংঘগুলির ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বাদশ শতকের মধ্যেই ইউরোপের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সংখ্যক গিল্ড গড়ে ওঠে এবং এই গিল্ডগুলি নাগরিক জীবনের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। গিল্ডগুলির উৎপত্তির ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত কারণ ছিল স্থানীয় বণিকদের নিজস্ব স্বার্থরক্ষা ও সমষ্টিগত প্রচেষ্টা। অনেক সময় শহরের বণিকেরা শহরের স্থানীয় শাসকদের কাছ থেকে শহরের জন্য সনদ আদায় করতেন এবং এগুলি শহরের অন্যতম দায়িত্বশীল সংস্থা হিসেবে পরিগণিত হতো। প্রথম দিকে কারিগররাই ছিলেন বণিক সংঘের প্রতিষ্ঠাতা ও সদস্য, কারণ অনেক কারিগরই ব্যক্তিগতভাবে বাণিজ্যিক সংস্থা পরিচালনা করত। ক্রমশ শিল্পে প্রতিষ্ঠা ও দক্ষতা অর্জনের স্বার্থে বিভিন্ন শিল্পে নিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে গিল্ড গঠন করতে শুরু করে। গিল্ডগুলি ছিল দু ধরনের: বণিক সংঘ ও কারিগর সংঘ। কারিগর সংঘগুলির গুরুত্ব কিছুটা কম থাকলেও স্থানীয় শাসন সংস্থা তাদের অস্বীকার করতে পারত না। বিভিন্ন শ্রেণীর গিল্ডের মুখ্য উদ্দেশ্য ছিল বহিরাগতদের সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে শহরের বাজারের ওপর একচেটিয়া অধিকার অক্ষুণ্ণ রাখা, গিল্ডের সমস্ত সদস্যদের মধ্যে সমতা বজায় রাখা, পণ্যদ্রব্যের মান বজায় রাখা এবং শিল্প সংক্রান্ত শিক্ষা প্রদানের ব্যবস্থা করা। একচেটিয়া ব্যবসায়ীদের স্বার্থ বজায় রাখার জন্য শহরের অভ্যন্তরে সব ধরনের শুল্ক কর মকুব করা হতো। বণিক সংঘের সদস্যপদ না থাকলেও কোনো বিদেশিকেই শহরে ব্যবসা করতে দেওয়া হতো না। গিল্ডগুলি তাদের সদস্যদের মধ্যে সমতা রক্ষা এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমান সুযোগ দানের জন্য প্রযুক্তিবিদ্যা, কাজের সময়, বেতন, শ্রমিক সংখ্যা, মূল্য নির্ধারণ, বাণিজ্যিক রীতিনীতি প্রভৃতি নিয়ন্ত্রণ করার জন্য নানা ধরনের আইন বিধিবদ্ধ করত। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ব্যাপারে সব সদস্যকে তাদের সমান সুযোগ দেওয়া হতো। পণ্যদ্রব্যের দামও অভিন্ন রাখার রীতি প্রচলিত ছিল, তবে এই ধরনের ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই ক্রেতাদের স্বার্থ অপেক্ষা বণিক সংঘের সদস্যদের স্বার্থ অগ্রাধিকার পেয়েছিল। প্রথম দিকে গিল্ডগুলি নিজস্ব পরিদর্শক নিযুক্ত করে উৎপাদন প্রক্রিয়ার তত্ত্বাবধান করলেও পরে কারিগররা স্বতন্ত্র গিল্ড গঠন করলে স্থানীয় শাসন ব্যবস্থা বা রাষ্ট্রের পক্ষ থেকে পরিদর্শক নিয়োগের ব্যবস্থা করা হয়। প্রত্যেক বাণিজ্য সংস্থায় 3 ধরনের সদস্য দেখা যেত: মালিক, শ্রমিক ও শিক্ষানবিশ। প্রথম দুটি শ্রেণী বণিক সংঘ পরিচালনার জন্য কর্মকর্তাদের নিয়োগ করার সুযোগ ভোগ করত। শিক্ষানবিশদের নিয়োগ করে তাদের কারিগরি দক্ষতা বাড়িয়ে তোলা হতো এবং এরপর তাকে শ্রমিক পদে উন্নীত করা হতো। শ্রমিক মালিকের সম্পর্কটি ছিল অত্যন্ত মধুর। শ্রমিক অর্থ সঞ্চয় করে নিজে কারখানা খোলার সুযোগ পেত, তবে তার আগে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো এবং বণিক সংঘের সদস্যপদ লাভের জন্য নির্দিষ্ট দায়দায়িত্ব পালন করতে হতো। একাদশ-দ্বাদশ শতকে বহু নগরের কর্তৃপক্ষ গিল্ডকর্তাদের আধা সরকারি কর্মচারী রূপে স্বীকৃতি দিয়ে তাদের সাধারণ প্রশাসনিক কাজে নিযুক্ত করতেন। গিল্ডের উচ্চপদস্থ কর্মচারীরা কখনো কখনো ম্যাজিস্ট্রেটদের কাজ করত। গিল্ডের সদস্য না হলে কোনো ব্যক্তির পক্ষে গিল্ডের ক্রিয়াকলাপের সাথে যুক্ত হওয়া সম্ভব ছিল না। গিল্ডের নিয়মকানুন কোনো সদস্য মানতে না চাইলে তাকে গিল্ড থেকে বহিষ্কার করা হতো। শুধু তাই নয়, শিল্প ও কারখানায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হতো না। গিল্ডগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা নিষিদ্ধ ছিল। মূলত গ্রাম ও শহরে বসবাসকারী জনগণের ব্যবহার্য পণ্য সামগ্রী উৎপাদন করাই ছিল গিল্ডগুলির প্রাথমিক উদ্দেশ্য। এক কথায় বলা যায়, গিল্ডগুলি ছিল নগর অর্থনীতির মেরুদণ্ড। ইংল্যান্ড, ইতালি শহরগুলিতে নিয়ম ছিল যে গিল্ডের কোনো সদস্য ওজনে কম দিলে বা বেশি দাম নিলে বা ভেজাল মেশালে তাকে খাঁচায় পুরে সমস্ত শহরে ঘোরানো হতো। চরিত্র ও গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের গিল্ড ছিল, যেমন ব্যবসায়ী বা বণিকদের গিল্ড, তাঁতিদের গিল্ড, শ্রমিকদের গিল্ড,
ফেরিওয়ালাদের গিল্ড প্রভৃতি। অর্থনীতিবিদ ডুবে সামাজিক বিন্যাসের নিরিখে ইতালির ফ্লোরেন্স নগরীতে 9টি গিল্ডের কথা বলেছেন। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী গিল্ড বিচারক বা লেখকদের গিল্ড। এরপর ছিল আর্থিক লেনদেনে নিযুক্ত ব্যক্তিদের বা বস্ত্রশিল্পীদের গিল্ডগুলি। তবে চিকিৎসকদের গিল্ডের প্রভাব কম ছিল না। এমনকি কামার, কুমোর ও জেলেদেরও গিল্ড ছিল। এক কথায় বলা যায়, সমকালীন ইউরোপে অর্থনীতি, বিশেষ করে ন্যায় অর্থনীতি পরিচালনায় গিল্ডগুলি ছিল প্রাণকেন্দ্র।